আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেএসসি জেনারেল সায়েন্স চ্যাপ্টার 2 এর যে টপিকসটা আছে, জীবের বৃদ্ধি ও বংশগতি, যারা স্টুডেন্ট আছো ক্লাস 8 এর, এই অধ্যায়টা যেন তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারো, আমি সেভাবে আলোচনা করার চেষ্টা করব। জেএসসি জেনারেল সায়েন্স চ্যাপ্টার 2 এর আজকের আলোচনার বিষয় জীবের বংশগতি ও বৃদ্ধি। যেহেতু আমরা এই টপিককে দুইটা পার্টে বিভক্ত করব, প্রথমে আলোচনা করব হচ্ছে জীবের বৃদ্ধি, তারপর আলোচনা করব হচ্ছে জীবের বংশগতি সম্পর্কে। আমরা সবাই জানি যে জীবের বৃদ্ধি কিভাবে হয়। আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী সবাই জন্মের শুরুতে কিন্তু অনেক ছোট ছিলাম, আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের দেহের গঠন এগুলো কিন্তু বৃদ্ধি হয়েছে। তাহলে এগুলো কেন বৃদ্ধি হয়? এইগুলো বৃদ্ধি হয় হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ কোষ বিভাজনের ফলে কিন্তু জীবের বৃদ্ধি সংঘটিত হয়। তাহলে যেহেতু কোষ বিভাজনের ফলে জীবের বৃদ্ধি ঘটে, তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে কোষ কাকে বলে। তাহলে আমরা অনেকেই কোষ কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের সবার পরিচিত। তাহলে কোষ কাকে বলে? জীবদের গঠন এবং কাজের একক, যা সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম, তাকেই আমরা কোষ বলবো। আমি আবার বলছি যে জীব দেহের গঠন এবং কাজের একক, যা সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম, তাকে কোষ বলে। তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, আমাদের বাসায় যদি কারো বিল্ডিং থাকে কিংবা যাদের পাকা বাড়ি আছে, একটা ওয়ালের কথা চিন্তা করো। ওই ওয়ালটা নির্মাণ করতে কিন্তু অনেকগুলা ইট একের পর এক সাজানো আছে। বিল্ডিংটা তৈরি করতে কিন্তু একের পর এক এরকম একটা একটা করে ইট পর্যায়ক্রমে একটার পর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম ভাবে একের পর এক একটা করে ইট সংযুক্ত হয়ে কিন্তু দেয়ালের গঠনটা সম্পূর্ণ হয়েছে। তাহলে দেয়ালের একক হিসেবে কিন্তু আমরা বলবো একটা ইটকে। ওইরকম আমাদের মানব দেহ তাই, একের পর এক এরকম একটা করে কোষ। আমাদের মানব দেহ তাই একের পর এক একটা কোষ, একটা কোষ থেকে আরেকটা কোষ, তারপরে আরেকটা কোষ, এইভাবে আমাদের মানব দেহের গঠনটা কিন্তু সম্পন্ন হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি। তাইলে দেয়ালকে যদি বিবেচনা করা হয়, সেইখানে যদি তার সর্বনিম্ন একক ইটকে বিবেচনা করা হয়, ওরকম আমাদের যে এত বড় আমাদের যে গঠন, তাহলে আমাদের গঠন পর্যালোচনা করলে তার একক হবে একটা কোষ। তাহলে কোষ কি সেটা আমরা জানলাম। কোষের ভিতর কি কি থাকে? তাহলে একটা কোষ যদি আমরা চিন্তা করি, এটা যদি কোষ হয়, তাহলে কোষের ভিতর অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে, তারপরে সাইটোপ্লাজম থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। নিউক্লিয়াস। তাহলে একটা কোষে এই কমন জিনিসগুলো কিন্তু উপস্থিত থাকবে, অর্থাৎ একটা কোষ হইতে হলে তার কোষ প্রাচীর থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে এবং সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ সেখানে উপস্থিত থাকবে। এই হলো মোটামুটি একটা কোষ। তাহলে আমরা যদি কোষকে ক্লাসিফিকেশন করি, তাহলে দেখতে পাই প্রথমে পাবো হচ্ছে কোষ দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। এখন কথা আসে আদি কোষ কাকে বলে? আদি কোষ হচ্ছে যে সমস্ত কোষে নিউক্লিয়াসের গঠন সুনির্দিষ্ট নয়, তাকে বলবো হচ্ছে আমরা আদি কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠন সুনির্দিষ্ট নয়, এটা কেমনে বুঝবো? তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসের কিছু উপাদান থাকে। যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে এটা হচ্ছে তোমার নিউক্লিয় মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস, তারপরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় রেটিকুলাম, তারপরে থাকবে হচ্ছে নিউক্লিয় গহ্বর। এরকম নিউক্লিয়াসের কিন্তু অনেকগুলা এলিমেন্টস আছে। তাইলে নিউক্লিয়াসের এই যে এলিমেন্টসগুলা যদি কোনো কোষে অনুপস্থিত থাকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা আদি কোষ। আর প্রকৃত কোষ কাকে বলবো? যে কোষে নিউক্লিয়াসের গঠন সুনির্দিষ্ট, অর্থাৎ নিউক্লিয়াসের যে এলিমেন্টসগুলো আছে এইগুলা কোষগুলোতে সবগুলাই প্রেজেন্ট, তখন তাকে বলবো হচ্ছে আমরা প্রকৃত কোষ। তাহলে আমরা দেখলাম কোষ কত প্রকার। কোষ প্রাথমিক পর্যায়ে দুই প্রকার,
আদি কোষ, প্রকৃত কোষ। তাহলে আদি কোষ আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রো মানে কি? আদি। তাহলে প্রোক্যারিওটিক সেল, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, সেল মানে কি? কোষ। তাহলে প্রোক্যারিওটিক সেল, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তারপরে দেখো প্রকৃত কোষ, ইউক্যারিওটিক সেল, অর্থাৎ সুনির্দিষ্ট সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে আমরা একটু যদি এর মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম কোষ দুই প্রকার, আদি কোষ, প্রোক্যারিওটিক সেল, প্রকৃত কোষ, ইউক্যারিওটিক সেল। আদি কোষকে আর ভাঙা যায় না, অর্থাৎ আদি কোষের আর কোনো টাইপ নাই। প্রকৃত কোষ হচ্ছে দুই ধরনের, দেহকোষ আর হচ্ছে জনন কোষ। তাহলে আমরা দেহকোষ কাকে বলবো? যে কোষ আমাদের দেহর গঠনে সাহায্য করে তাকে বলবো হচ্ছে আমরা দেহকোষ। আর জনন কোষ কাকে বলবো? যে কোষ আমাদের জনন কাজে, অর্থাৎ জনন অঙ্গের বৃদ্ধি এবং জনন কাজে সহায়তা করে, সেই কোষকে বলবো হচ্ছে আমরা জনন কোষ। তাহলে দেহকোষকে বলবো সোমাটিক সেল, আর জনন কোষকে বলবো হচ্ছে আমরা গ্যামেটিক সেল। এইখানে একটা কথা মনে রাখতে হবে যে দেহকোষ আর জনন কোষ এই দুইটা কোষের বিভাজনের পদ্ধতিটা কিন্তু আলাদা, সেটা কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তাহলে আমরা কোষ কাকে বলে জানলাম, কোষ কত প্রকার সেগুলোও জানলাম। এখন জানবো কোষ বিভাজন সম্পর্কে। তাহলে কোষ বিভাজন কাকে বলে প্রশ্ন যদি আসে তাহলে বলবা যে পদ্ধতিতে একটা মাতৃকোষ থেকে দুই বা ততোধিক আপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে স্যার মাতৃকোষ কাকে বলে, তারপরে আপত্য কোষ কাকে বলে। তোমরা কিন্তু প্রশ্নটা কিন্তু তোমাদের মনের ভিতর আসতেই পারে। তাহলে মাতৃকোষ আমরা কাকে বলবো? মাতৃকোষ হচ্ছে, এটা যদি একটা কোষ হয়, তাহলে ধরো এই কোষটা বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ উৎপন্ন হইল। তাহলে যে কোষটা বিভাজিত হয় সেটাকে বলবো হচ্ছে আমরা মাতৃকোষ। তাহলে মাতৃকোষ কোনটা? এইটা হচ্ছে মাদার সেল। তাহলে মাতৃকোষ কাকে বলবো? যে কোষটা বিভাজিত হয়ে দুইটা আপত্য কোষের সৃষ্টি হয়, তাহলে যে কোষটা বিভাজিত হইলো সেই কোষটাকে বলবো হচ্ছে আমরা মাতৃকোষ বা মাদার সেল। আর মাতৃকোষ বিভাজনের ফলে নতুন যে কোষের উৎপত্তি হয় সেইগুলোকে বলবো হচ্ছে আমরা ডটার সেল বা আপত্য কোষ। তাহলে এই দুটা হচ্ছে তোমার আপত্য কোষ, আর এটা হচ্ছে মাতৃকোষ। তাহলে মাতৃকোষ কাকে বলে, আপত্য কোষ কাকে বলে, সব কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা এরপরে চলে যাব হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আমাদের যে কোষ বা বিভিন্ন প্রাণীর যে কোষ, আমাদের কোষ, বিভিন্ন প্রাণীর কোষ, কোষ তিনটা পদ্ধতিতে বিভাজিত হয়। নাম্বার 1 অ্যামাইটোসিস, নাম্বার 2 মাইটোসিস, নাম্বার 3 মিওসিস। এই যে তিনটা পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতিতে কোষ বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুই বা ততোধিক কোষে রূপান্তরিত হয়। কিন্তু এই কোষের বিভাজনের পদ্ধতি, এই তিনটা পদ্ধতি অনুসারে কোষগুলা বিভাজিত হয়ে থাকে। তাহলে আমরা এখন জানবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে আমি এগুলো মুছে দেই। তাহলে অ্যামাইটোসিস সম্পর্কে আমি একটু বলি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা যদি যারা জেএসসি স্টুডেন্ট আছি তারা কিন্তু কোষ বিভাজনটা আমাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হয়। আসলে এই যে কোষ বিভাজন পদ্ধতি এগুলা খুবই কিন্তু একটা সহজ জিনিস। যদি আমরা একটু বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু এটা বুঝতে, বা আমাদের এই যে পার্ট আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু অনেক সহজভাবে জিনিসগুলো আমরা মনে রাখতে পারবো।
তাহলে এই যে কোষ বিভাজন পদ্ধতিটা আছে, এগুলা আমাদের পড়ার সময় অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকটা লাইন টু লাইন বুঝে 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 আমাদের পড়তে হবে। তাহলে অ্যামাইটোসিস বিভাজনে যদি আমরা আসি, তাহলে এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা যে আছে, এইখান থেকে আমাদের কিন্তু অনেক সময় একটা কমন প্রশ্ন আসে, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? তাহলে এই যে অ্যামাইটোসিস, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে এর আরেকটা নাম আছে, একে বলা হয় প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। ইংলিশে বলা হয়েছে ডাইরেক্ট অ্যামাইটোসিসকে কেউ কেউ বলে প্রত্যক্ষ কোষ বিভাজন, ইংলিশে কিন্তু একে বলা হয় ডাইরেক্ট সেল ডিভিশন। তাহলে যদি প্রশ্নে আসে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, এর অ্যান্সারটা আমি একটু পরে দিব। তাহলে এখন আমরা জানবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে সম্পন্ন হয়, সেটা একটু আমরা দেখি। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে এটা হচ্ছে একটা মাতৃকোষ। অ্যামাইটোসিস কোষ বিভাজনে প্রথমে এই যে মাতৃকোষ, এই মাতৃকোষটা এরকম দৈর্ঘ্য বরাবর এই যে মাতৃকোষের যে কোষ প্রাচীরটা আছে, এই কোষ প্রাচীরটা দৈর্ঘ্য বরাবর এরকম ভাবে সংকুচিত হয়ে যায়, ফলে নিউক্লিয়াসটাও এরকম সংকুচিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে নাম্বার 1। তারপরে কি হয়, তারপরে এই যে কোষ প্রাচীরটা আছে, এইগুলো সংকুচিত হইতে 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 এরকম ভাবে একটার সাথে আরেকটা লেগে যায়, নিউক্লিয়াসটাও এরকম ভাবে একটা অপরটার সাথে লেগে যায়। তাহলে এটা হচ্ছে নাম্বার 2। তারপরে কি হয়, তারপরে এরকম একটার থেকে তাহলে এটা যদি মাতৃকোষ হয়, এটা প্রথমে কি হবে, এটা এরকম এই যে কোষের যে কোষ প্রাচীরটা আছে, সেই কোষ প্রাচীরটা এরকম প্রথম পর্যায়ে কি হবে, লম্ব বরাবর এই যে সংকুচিত হতে থাকবে, অর্থাৎ এই যে দেখো ভিতর দিকে কিন্তু ঢুকে গেছে, তারপরে এটা এরকম ক্রমান্বয়ে আরো ভিতর দিকে ঢুকে যাবে এবং লাস্টে একটার থেকে অপরটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই যে একটা কোষ, দেখো এই একটা কোষ থেকে পরবর্তীতে দুইটা কোষের উৎপন্ন হইলো। তাহলে প্রসেসটা কিন্তু অনেক সহজ। প্রথমে এরকম সংকুচিত হবে কোষ প্রাচীর, সংকুচিত হইতে 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 তাহলে কোষ প্রাচীরটা যখন সংকুচিত হবে তখন কি হবে, নিউক্লিয়াসটা এরকম লম্বা হয়ে যাবে। তারপরে লম্বা যখন হয়ে যাবে তখন নিউক্লিয়াসেরও কিন্তু দেখো মাঝখান থেকে নিউক্লিয়াসও বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরে কোষগুলোও কিন্তু একটার থেকে আরেকটা কিন্তু পৃথক হয়ে যাবে। তাহলে দুইটা নিউক্লিয়াস, তার মানে দুইটা কোষ। তাহলে এই যে বিভাজন পদ্ধতি, এই বিভাজন পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ সরাসরি একটা মাতৃকোষ থেকে দুইটা আপত্য কোষের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে যেহেতু যেহেতু মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটা মাতৃকোষ সরাসরি কোনো পদ্ধতি বা কোনো স্টেজ ছাড়াই দুইটা আপত্য কোষ সৃষ্টি করে, এজন্য এই জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনকে সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়। তাহলে এবার আমরা আসি কোষ বিভাজনের 2 নম্বর পদ্ধতি মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে। তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এটার কিন্তু আরো অনেকগুলো নাম রয়েছে। কেউ কেউ এটাকে বলে স্বদেশ কোষ বিভাজন, কেউ বলে পরোক্ষ কোষ বিভাজন, কেউ বলে সমীকরণিক কোষ বিভাজন, ইংলিশে এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। তাইলে কেন মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, আবার কেন মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়,
কেন মাইটোসিসকে সদিশ কোষ বিভাজন বলা হয়, প্রশ্নে যদি এরকমটা আসে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পর তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে এখন আমরা দেখি যে মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে সংঘটিত হয়। তাহলে আমরা কিন্তু প্রথমেই জানছি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ দেহকোষের বিভাজন পদ্ধতি থেকেই কিন্তু মাইটোসিস বলা হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে দেহকোষের বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস বেসিক্যালি দুইটা পদ্ধতিতে বিভাজিত হয়। প্রথমটাকে বলবো হচ্ছে আমরা নিউক্লিয়াসের বিভাজন, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা কিন্তু দেখছি যে আসলে কোষের ভিতর কি থাকে, কোষের ভিতর থাকে নিউক্লিয়াস এবং অসংখ্য সাইটোপ্লাজম। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হবে, তারপরে কি হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে এখন দেখো যে নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হয় সেটা আমরা একটু দেখি। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন এটা 6টি ধাপে সম্পন্ন হয়। তাহলে প্রথম ধাপকে বলবো হচ্ছে আমরা ইন্টারফেস, দ্বিতীয় ধাপকে বলবো প্রোফেস, তৃতীয় ধাপকে বলবো তৃতীয় ধাপকে বলবো প্রোমেটাফেস, চতুর্থ ধাপকে বলবো মেটাফেস, পঞ্চম ধাপকে বলবো অ্যানাফেস এবং ষষ্ঠ ধাপকে বলবো হচ্ছে টেলোফেস। তাহলে ইন্টারফেস কাকে বলে? কোষ বিভাজনের পূর্বে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজের ভিতর দিয়ে যেতে হয়। তাহলে এই যে প্রস্তুতিমূলক কাজের ভিতর দিয়ে যাওয়াকে বলবো হচ্ছে আমরা ইন্টারফেস। যেমন ধরো কালকে তোমার পরীক্ষা দিতে যাই, পরীক্ষার আগে কিন্তু আমরা সারা রাত জেগে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেই। ঠিক তেমনি কোষ যখন বিভাজিত হইতে যাবে, এই বিভাজন হওয়ার পূর্বে তার কিন্তু অনেক কাজগুলো সম্পন্ন করতে হয়। তাহলে এই যে প্রস্তুতিমূলক পর্যায়ের মধ্যে দিয়ে যাইতে হয়, এই পর্যায়টাকেই বলবো হচ্ছে আমরা ইন্টারফেস। তারপরে আসে হচ্ছে প্রোফেস হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির প্রথম ধাপ। এটাকে বলবো হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়। তারপরে এটাকে বলবো হচ্ছে প্রোমেটাফেস, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়। এটাকে বলবো হচ্ছে আমরা মধ্য পর্যায়। মেটাফেসকে বলবো মধ্য পর্যায়। অ্যানাফেসকে বলবো হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায় বলার কারণ এখানে অনেক কাজ সম্পন্ন হয়, অনেক দ্রুত কাজগুলো সম্পন্ন হয় এই ধাপটাতে। টেলোফেসকে বলবো হচ্ছে শেষ পর্যায় বা অন্ত পর্যায়। তাহলে আমরা ইন্টারফেস সম্পর্কে জানছি। তাহলে এখন আমরা জানবো হচ্ছে প্রোফেস। প্রোফেস ধাপটা কিভাবে সম্পন্ন হয় সেটা একটু আমরা দেখি। তাহলে প্রোফেস ধাপে কি হয় আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা কিন্তু নিউক্লিয়াসের বিভাজন সম্পর্কে পড়ছি যে নিউক্লিয়াস যে ক্যারিওকাইনেসিস যে 6টা ধাপ ছিল, সেই 6টা ধাপ নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করছি। তাহলে প্রথমে ছিল হচ্ছে প্রোফেস। তাহলে প্রোফেস পর্যায়ে কি হয়, নিউক্লিয়াস প্রথমে বিভাজন হওয়া শুরু করে। তাহলে এখানে কি ঘটে আমরা একটু দেখি। তাহলে এই পর্যায়ে প্রথমে নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়ে যায়। এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার আকার অনেক বড় হয়ে যায় এবং এই যে নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো যে সুতার মতো আছে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে হচ্ছে ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াসটা প্রথমে এরকম আকারে বড় হয়ে যায়, আর ক্রোমোজোমের ভিতর কি ঘটে, ক্রোমোজোম থেকে পানির বিয়োজন ঘটে। তাহলে যখন ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়, তখন এই ক্রোমোজোমগুলা ক্রমান্বয়ে এরকম সংকুচিত হতে থাকে, অর্থাৎ ছোট হতে থাকে এবং খাটো হতে থাকে। মানে অনেক মোটা এবং খাটো হতে থাকে এরকম। আচ্ছা, তারপরে কি ঘটে? তাহলে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে ক্রোমোজোমটা, এটা যদি আমি একটু বড় করে আঁকাই, তাহলে এটা এরকম ক্রোমোজোমটাকে যদি আমি একটু বড় করে আঁকাই,
তাহলে দেখো, এই যে এটা হচ্ছে তোমার ক্রোমোজোম, আর ক্রোমোজোম যেটার সাথে এই যে গোলাকার যে অংশটার সাথে যুক্ত আছে এটাকে বলবো হচ্ছে আমরা সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার কাকে বলে? ক্রোমোজোম যার সাথে সংযুক্ত থাকে তাকে বলবো হচ্ছে আমরা সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমটা দেখতে কিন্তু এরকম। প্রথমে কি হইলো, প্রথমে নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়ে গেল, তারপরে নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো থেকে পানি বের হয়ে যাওয়া শুরু করলো। যখন ক্রোমোজোম থেকে পানিগুলো বের হয়ে যাবে তখন এই যে ক্রোমোজোম এইগুলো যখন পানি বের হয়ে যাবে তখন এগুলো সংকুচিত হয়ে যাবে, তখন এগুলোকে দেখতে খাটো লাগবে এবং অনেক মোটা লাগবে। তারপরে কি হয়, তারপরে এই যে নিউক্লিয়াস যে যুক্ত ছিল, সরি, ক্রোমোজোম যুক্ত ছিল সেন্ট্রোমিয়ারের সাথে, এই সেন্ট্রোমিয়ারটা এরকম লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে এই কয়েকটা কাজই সম্পন্ন হয় হচ্ছে প্রোফেজ ধাপে। তাইলে আমরা এরপরে চলে যাব হচ্ছে প্রোমেটাফেজ ধাপটাতে। প্রোফেজ ধাপে কোষে এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটে, যে তন্তুগুলা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে তন্তুগুলা, এই তন্তুগুলো কিন্তু প্রোটিনের তৈরি। প্রত্যেকটা তন্তুই প্রোটিন দ্বারা তৈরি। তাইলে প্রোফেজ ধাপে এক ধরনের সুতার আবির্ভাব হয়, সেই সুতা হচ্ছে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে তন্তু, এই তন্তুকে বলবো হচ্ছে আমরা স্পিন্ডল তন্তু। কেননা এই যে আকৃতিটা বা শেপটা আসছে, এই শেপটাকে অনেকটা মাকো আকৃতির বলা যেতে পারে। এজন্য এই যে ফ্রেম বা আকৃতি, একে বলবো হচ্ছে আমরা স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র, এবং প্রত্যেকটা তন্তুকে বলবো হচ্ছে আমরা স্পিন্ডল তন্তু। তাইলে এখন একটা জিনিস দেখো, এটা যদি উত্তর মেরু হয় তাহলে এইটা হবে হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তাইলে মাঝখানের যে অঞ্চলটা থাকবে, এই যে ওভাল আকৃতির যে ওভাল আকৃতির যে অংশটা আমি মার্কিং করলাম, এটাকে বলবো হচ্ছে আমরা বিষুবীয় অঞ্চল। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো এসে স্পিন্ডল যন্ত্রের সাথে সংযুক্ত হয়, স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত হয়। তাহলে এই পর্যায়ে কি হয়, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে আমরা দেখছি, এই যে সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম যেটার সাথে বা যে বিন্দুর সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারটা কি করে, স্পিন্ডল যন্ত্রের সাথে এসে বা সরি স্পিন্ডল তন্তুর সাথে এসে সংযুক্ত হয়। যখন এই যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের সাথে এসে যখন এই ক্রোমোজোমগুলো যখন এই তন্তুর সাথে এসে যুক্ত হয় তখন এই তন্তুর নাম পরিবর্তন হয়ে তখন এই তন্তুকে আমরা ক্রোমোসোমাল তন্তু বলতে পারি। কারণ কি, যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার যখন স্পিন্ডল তন্তুর সাথে এসে যুক্ত হয় তখন এই যে স্পিন্ডল তন্তু এর নামটা পরিবর্তিত হয়ে এর নাম তখন হয়ে যাবে ক্রোমোসোমাল তন্তু। আর এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে আকর্ষণ বলের কারণে এই স্পিন্ডল তন্তুর সাথে এসে যুক্ত হয় সেই বলটাকে বলবো হচ্ছে আমরা ট্র্যাকশন। যখন এই ট্র্যাকশন বলের কারণে ক্রোমোজোমগুলো অর্থাৎ সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল তন্তুর সাথে এসে যুক্ত হবে তখন এর নামটা আবার পরিবর্তিত হয়ে তখন এই তন্তুকে বলবো হচ্ছে আমরা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে এটা ছিল হচ্ছে স্পিন্ডল তন্তু, যখন ক্রোমোজোম এসে যুক্ত হইলো তখন নাম চেঞ্জ হয়ে গেল ক্রোমোসোমাল তন্তু। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পেলাম। ফার্স্টে পাইছিলাম কি, স্পিন্ডল তন্তু, তারপরে পাইলাম ক্রোমোসোমাল তন্তু, তারপরে পাইলাম অর্থাৎ একই তন্তু এক এক সময় এক এক নামে পরিচিত হবে। তাহলে কখন কি হবে, যখন
স্পিন্ডল যন্ত্র গঠন করবে যে তন্তুর দ্বারা, সেই তন্তুটার নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। যখন এই স্পিন্ডল তন্তুর সাথে এসে ক্রোমোজোম যুক্ত হবে, তখন এর নাম পরিবর্তিত হয়ে তখন এই যে তন্তুটা আছে এই তন্তুর নাম হবে ক্রোমোসোমাল তন্তু। আর যে আকর্ষণের কারণে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এসে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, সেই আকর্ষণকে বলবো হচ্ছে আমরা ট্র্যাকশন। আর ট্র্যাকশনের ফলে যখন এই ক্রোমোসোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হচ্ছে, তখন এই তন্তুকে বলবো হচ্ছে আমরা আকর্ষণ তন্তু। এ পর্যায়ে নিউক্লিওলাস। নিউক্লিওলাস আমরা কাকে বলি? যে পর্দা দ্বারা নিউক্লিয়াস বেষ্টিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসকে যে পর্দা দ্বারা আবরণ করে রাখে, সেই পর্দাকে বলে হচ্ছে আমরা নিউক্লিওলাস বা নিউক্লিয় পর্দা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের এই ধাপে অর্থাৎ প্রোফেজ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। প্রাণীকোষে একটু ব্যতিক্রম দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়? প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং সেইখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়, সেই রশ্মিকে বলি হচ্ছে আমরা অ্যাস্টার রে। এরপরে চলে যাব হচ্ছে আমরা মেটাফেজ পর্যায়ে। এই পর্যায়ে ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে আমরা একটু আগে দেখছি যে এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, মাঝখানের যে অঞ্চল অর্থাৎ এই যে ওভাল আকৃতির যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলবো হচ্ছে আমরা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তো এইখানে এই যে ক্রোমোসোমগুলো সবগুলো অবস্থান করবে কোথায়? এই বিষুবীয় অঞ্চলের দিকে। কিন্তু একটা কথা সেটা মনে রাখতে হবে যে এই যে সেন্ট্রোমিয়ার আছে, তাহলে আমরা দেখছি এটা সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমোসোমের এরকম দুইটা বাহু থাকে। তাহলে সেন্ট্রোমিয়ারটা থাকবে বিষুবীয় অঞ্চলের ভিতরে এবং এর বাহুগুলো থাকবে মেরুমুখী, অর্থাৎ এই বাহুটা থাকবে উত্তর মেরুর দিকে, এই বাহুটা থাকবে দক্ষিণ মেরুর দিকে। এই পর্যায়ে আর একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো এই যে সেন্ট্রোমিয়ারের যে দুইটা ক্রোমাটিড আছে, এই ক্রোমাটিডের ভেতরকার আকর্ষণ বল আস্তে আস্তে কমে যায়। ফলে দুইটা ক্রোমাটিডের ভিতর বিকর্ষণ বল কাজ করে, একটা অপরের তার থেকে দূরে সরে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে এবার আমরা চলে যাব অ্যানাফেজ পর্যায়ে। এই পর্যায়ের ক্রোমোজোমের সেন্টিমিয়ারের, এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে সেন্টিমিয়ার আছে এই সেন্টিমিয়ারের সম্পূর্ণ বিভাজন ঘটে। ফলে দুইটা ক্রোমাটিডের উৎপন্ন হয়, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। এটা কিন্তু অর্ধেক সেন্টিমিয়ার। তাহলে এ পর্যায়ে সেন্টিমিয়ারের সম্পূর্ণ বিভাজিত হয়ে নতুন যে দুইটা ক্রোমাটিড উৎপন্ন হয়, এই দুইটা নতুন ক্রোমাটিডকে বলবো হচ্ছে আমরা আপত্য ক্রোমাটিড। এবং এই ক্রোমাটিডগুলা, যে ক্রোমাটিডের যে সেন্টিমিয়ার আছে এই সেন্টিমিয়ারটা অবস্থান করবে বিষুব অঞ্চলে এবং এটা বিভক্ত হওয়ার ফলে দুইটা সেন্টিমিয়ার যখন বিভক্ত হয়ে যাবে, তখন এদের ভিতরে একটা বিকর্ষণ শক্তি কাজ করবে। এই বিকর্ষণ শক্তির কারণে দুইটা সেন্টিমিয়ার কিন্তু দুই দিকে আস্তে আস্তে সরে যাবে। তাহলে দুইটা সেন্টিমিয়ার কিন্তু আস্তে 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 দুই দিকে সরে যাচ্ছে। তাহলে সেন্টিমিয়ারের সরে যেতে থাকবে কোন দিকে? এই যে মেরু আছে, দুইটা সেন্টিমিয়ার দুই মেরুর দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে এবং এই যে বাহুগুলো আছে এই বাহুগুলো অবস্থান করবে সেন্টিমিয়ার যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টিমিয়ারই কিন্তু এরকম মেরুমুখী অবস্থান করবে, অর্থাৎ মেরুর দিকে দূরে সরে যেতে থাকবে এবং এর যে বাহুগুলো আছে বাহুগুলা বিপরীত দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমরা বলতে পারি সেন্টিমিয়ার কোন দিকে যাবে? সেন্টিমিয়ার যাবে হচ্ছে অগ্রগামী, অর্থাৎ মেরুর দিকে, এবং বাহুগুলো হবে কি? বাহুগুলো অনুগামী হবে। এই পর্যায়ে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ভি, এল, জে, আই আকৃতির দেখায়। যখন ক্রোমোজোমটা দেখতে ভি আকৃতির মতো দেখবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা মেটাসেন্ট্রিক।
এল আকৃতির মতো যখন দেখা যাবে তখন সেটাকে বলবো সাব মেটাসেন্ট্রিক। যে আকৃতির মতো যখন দেখা যাবে তখন সেটাকে বলবো আমরা অ্যাক্রোসেন্ট্রিক। আই আকৃতির মতো যখন দেখাবে তখন সেটাকে বলবো আমরা টেলোসেন্ট্রিক। তাহলে শেপগুলো কখন আসে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। ধরো এই যে হচ্ছে আমাদের ক্রোমোজোম, তাহলে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ঠিক মাঝখানে যখন সেন্ট্রোমিয়ার অবস্থান করবে তখন এই বাহুটা কিন্তু, যেহেতু সেন্ট্রোমিয়ারের বিপরীত দিকে অবস্থান করবে, তখন এই বাহুটা কিন্তু এরকম দেখা যাবে। তাহলে একটু ভালো করে দেখো, এই যে ফিগারটা, এটাকে অনেকটা ইংরেজি বর্ণমালার ভি আকৃতির মতো কিন্তু দেখতে। তখন আমরা এই আকৃতির ক্রোমোজোমকে বলবো মেটাসেন্ট্রিক। আবার যখন ক্রোমোজোমটা মাঝখানে না বসে মাঝখান থেকে একটু দূরে গিয়ে অবস্থান করবে, তখন আমরা জানি ক্রোমোজোমটা কিন্তু হবে হচ্ছে অনুগামী, অর্থাৎ ক্রোমোজোমটা কিন্তু তখন এর যে ক্রোমোজোমের যে বাহুটা আছে, বাহুটা কিন্তু এর বিপরীত দিকে অবস্থান করবে। তখন এর শেপটা দেখা যাবে ইংলিশ বর্ণমালার এল আকৃতির মতো। তখন এই আকৃতির ক্রোমোজোমটাকে বলবো আমরা সাবমেটাসেন্ট্রিক। যখন ক্রোমোজোমটা মাঝখানেও বসলো না, মাঝখান থেকে একটু দূরেও বসলো না, একদম শেষ প্রান্ত থেকে একটু উপরে গিয়ে অবস্থান করলো, তখন এই যে এর বাহুটা আছে, এর বাহুটা কিন্তু তখন আমরা জানি যে বাহুটা সেন্ট্রোমিয়ারের বিপরীত দিকে অবস্থান করে। তখন এই যে আকৃতিটা, এই আকৃতিটা কিন্তু ইংলিশ বর্ণমালার যে আকৃতিটার মতো, তখন আমরা এই ক্রোমোজোমকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন একদম লাস্টে, অর্থাৎ শেষ প্রান্তে গিয়ে যখন সেন্ট্রোমিয়ার অবস্থান করবে, তখন এই যে ফিগার, এই ফিগারটা কিন্তু অনেকটা ইংলিশ বর্ণমালার আই আকৃতির মতো দেখতে। তখন আমরা সেই ক্রোমোজোমটাকে বলবো টেলোসেন্ট্রিক। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমগুলো একদম মেরুতে অবস্থান করবে। প্রত্যেকটা ক্রোমোজোমই কি করবে, একদম শেষ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে শেষ পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোমই এসে মেরুতে অবস্থান করবে এবং ক্রোমোজোমগুলো আকারে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এবার আমরা চলে যাব টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ পর্যায়ে কি ঘটে আমরা একটু দেখি। আমরা পড়ছিলাম মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস ধাপের সর্বশেষ ধাপ টেলোফেজ। তো টেলোফেজে কি ঘটে, টেলোফেজ ধাপটাতে সম্পূর্ণ টেলোফেজ ধাপটাতে প্রোফেজ ধাপে যে কাজগুলো বা যে ঘটনাগুলো হয়েছিল ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটে। আমরা একটু আগে দেখতে পাইছি যে অ্যানাফেজ ধাপে কি হয়েছিল, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো কিন্তু প্রত্যেকটা মেরুতে এসে অবস্থান করছিল। প্রত্যেকটা ক্রোমোজোমই কিন্তু মেরুতে এসে অবস্থান করছিল। বড় করে আঁকাই। প্রত্যেকটা ক্রোমোজোমই কিন্তু একদম মেরুতে এসে অবস্থান করছিল এবং আকারে অনেকটা বড় হচ্ছিল। অর্থাৎ এইখানে কি হয়, আমরা দেখছি যে প্রোফেজ ধাপে কি ঘটছিল, নিউক্লিয়াসের যে স্পিন্ডল তন্তুগুলো, সরি, নিউক্লিয়াসের যে ক্রোমোজোম ছিল সেখান থেকে পানির বিয়োজন ঘটছিল, ফলে সেগুলা সংকুচিত হয়ে মোটা ও খাটো হচ্ছিল। এই পর্যায়ে কি ঘটবে, ঠিক এর বিপরীত কাজগুলো ঘটবে। এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমের আবার পুনরায় পানির সংযোজন ঘটে এবং যখন পানির সংযোজন ঘটবে তখন এইগুলা অনেকটা লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা এরকম লম্বা হইতে হইতে একটা অপরটার সাথে পেঁচিয়ে এরকম একটা
গঠন সৃষ্টি করবে, এ প্রান্তেও তাই। ক্রোমোসোমগুলো একে অপরের সাথে আবদ্ধ হয়ে যাবে, এরকম একটা গঠনের সৃষ্টি হবে। নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটবে, অর্থাৎ এই যে একটা নিউক্লিওলাস, এই যে একটা নিউক্লিওলাস, দুইটা নিউক্লিওলাসের পূর্ণ একটা আবির্ভাব ঘটবে। তাহলে দেখো নিউক্লিয়াসের ভিতর কি থাকে, নিউক্লিয়াসের ভিতর থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয় মেমব্রেন। তাহলে এইখানে আবার কি ঘটলো, নিউক্লিওলাস এবং নিউক্লিয় মেমব্রেনের পূর্ণ আবির্ভাব ঘটলো। আবার এক সময় বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে এই যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিয় মেমব্রেন এই দুইটা আবার পুনরায় ফেরত চলে আসলো। তাহলে এই কাজটা হয়েছে টেলোফেজ ধাপে। টেলোফেজ ধাপে আরেকটা কাজ ঘটে, সেটা হচ্ছে আমরা প্রথমেই দেখছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনটা হয় দুটি স্টেপে। প্রথমটা ছিল হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিওলাসের বিভাজন। নিউক্লিওলাসের বিভাজন কিন্তু হয়েছে, অর্থাৎ প্রথমে আমাদের ছিল একটা নিউক্লিয়াস, তাহলে টেলোফেজ ধাপে এসে কিন্তু একটা নিউক্লিয়াস থেকে আমরা দুইটা নিউক্লিয়াস পাইছি। নিউক্লিওলাসের বিভাজনটা শেষ। এবার আসবো আমরা সাইটোকাইনেসিসের বিভাজন, অর্থাৎ সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজনে আমরা আসবো। তো সাইটোপ্লাজমের বিভাজনে কি ঘটে, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনটাও ঘটে কিন্তু এই টেলোফেজ ধাপটাতেই। সাইটোকাইনেসিস ধাপে কি ঘটে, সাইটোকাইনেসিস ধাপে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এরকম ভাবে দুইটা বিষুবীয় এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে, এই স্পিন্ডল তন্তুর যে বিষুবীয় অঞ্চল আছে, এই বিষুবীয় অঞ্চলে এসে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসে একের পর এক এইভাবে জমা হইতে থাকে। যখন একের পর এক এসে জমা হয়, তখন এখানে একটা প্রাচীরের সৃষ্টি হয়। যখন এই প্রাচীরের সৃষ্টি হয়, তখন এরা এর ভিতর যে সাইটোপ্লাজমগুলো ছিল, এই সাইটোপ্লাজমগুলো এইগুলো এক পাশে অবস্থান করে এবং বাকি সাইটোপ্লাজমগুলো আরেক দিকে অবস্থান করে। তখন কি ঘটে, তখন এরা প্রত্যেকেই সমান সমান ভাগে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুসমূহ ছিল, সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ভাগাভাগি করে নেয়। এবং লাস্টের দিকে এই যে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আর এই কোষ প্লেটটা কি করে, প্রত্যেকটা কোষকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দেয়, অর্থাৎ এই একটা কোষ, এই একটা কোষ, সম্পূর্ণ দুইটা নতুন আপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা আমরা একটু দেখি সংক্ষেপে, এটা আমরা কিভাবে দেখব। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, একটা মাতৃকোষ, ধরো এটা একটা মাতৃকোষ, তাহলে এইখানে মাতৃকোষ ক্রোমোজোম আছে হচ্ছে 46টি। তাহলে এইটা বিভাজন হয়, তাহলে কি হয়, তাহলে আমরা দেখলাম যে একটা মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে দুটো আপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে এইটা মাতৃকোষ, দুইটা কোষের সৃষ্টি হলো, এই একটা এই একটা। তাহলে অনেকগুলো ধাপ বের হওয়ার পরে কিন্তু দুইটা আপত্য কোষের সৃষ্টি করলো। এই দুইটা কোষেও ক্রোমোজোমের সংখ্যা থাকবে 46টি করে, এটাও 46টা, এই কোষেও থাকবে হচ্ছে 46টি, কারণ এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। ক্রোমোজোমের অর্থাৎ মাতৃকোষের বৈশিষ্ট্যের সাথে, মাতৃকোষের গুণাগুণের সাথে আপত্য কোষের গুণাগুণ সম্পূর্ণ মিল থাকবে, অর্থাৎ এইখানেও 46টা ক্রোমোজোম, ডটার সেলেও 46টি করেই ক্রোমোজোম থাকবে, কোনো কম অথবা বেশি হবে না। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন বা স্বদেশ কোষ বিভাজন, যে যাই বলি না কেন, এর পিছনের কারণ কিন্তু একটাই। সেই কারণটা কি, অর্থাৎ মাতৃকোষের বৈশিষ্ট্য আপত্য কোষের
হুবহুব বজায় থাকে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আবর্ত কোষের ক্রোমোজোম সংখ্যার সম্পূর্ণ মিল থাকে। মাতৃকোষে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে, আবর্ত কোষেও 23 জোড়া ক্রোমোজোমই থাকবে। এই জন্য মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।